নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নেহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমার সংগৃহীত বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন অমর সাহিত্য প্রকাশন। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, মানসী তুমি। আজ থাকলো অন্তিম পর্ব। কথায় কথায় কখন যেন রাত শেষ হয়ে এসেছিল। কিরিটি উঠে দাঁড়ালো এবং ঘর থেকে বের হয়ে এলো। নিবারণ ভট্টাচার্য তখন বোতলটা অর্ধেক করে এনেছেন। দোতলায় উঠে থমকে দাঁড়ালো কিরিটি। মিসেস ভট্টাচার্যের ঘর থেকে একজন বের হয়ে এলো। দুপুরে মিসেস ভট্টাচার্য তার অফিস কামরায় একা একা বসে যখন হোটেলের হিসাব নিকাশ করছিলেন, কিরিটি এসে অফিস ঘরে ঢুকল। মিসেস ভট্টাচার্য, মিস্টার রায়, আসুন আসুন, বসুন। কিরিটি একটা চেয়ার টেনে নিয়ে মিসেস ভট্টাচার্যের মুখোমুখি বসল। মিসেস ভট্টাচার্য, 20 নম্বর ঘরে কে ভদ্রলোক আছেন বলুন তো? কেন বলুন তো? মিসেস ভট্টাচার্য সব প্রশ্ন দৃষ্টিতে তাকালেন কিরিটির মুখের দিকে। উনি কি শরদিন্দু বোস? আপনি ওকে চেনেন নাকি? না, ঠিক চিনি না ওকে, তবে অনুমান করছি উনি কাল রাত্রে আপনার ঘরে গিয়েছিলেন। আপনি কি করে জানলেন? জেনেছি। আপনার যদি বিশেষ কোনো আপত্তি না থাকে তো যদি বলেন কেন কাল রাত্রে উনি আপনার ঘরে গিয়েছিলেন। না না, আপত্তি কি থাকতে পারে। ওনার ধারণা সেবারে জলে ডুবে ওর স্ত্রীর মৃত্যু হয়নি, তাই আর একবার ভালো করে ব্যাপারটা অনুসন্ধান করার জন্যই এখানে এসেছেন উনি, আর আমার সাহায্য চান বলেছিলেন। সেই ব্যাপারই। উনি এই 2 বছরের মধ্যে আর এসেছিলেন এখানে? এলেও আমি জানি না, আমার এখানে ওঠেননি। তা হঠাৎ 2 বছর পরে তার মনের মধ্যে সন্দেহটা দেখা দিল কেন? কিছু বলেননি আপনাকে? না, সেসব কিছু বলেননি। আপনি কি একটা কথা জানেন মিসেস ভট্টাচার্য? প্রথমা স্ত্রীর জলে ডুবে মৃত্যু হবার কয়েক মাস পরেই উনি দ্বিতীয়বার বিবাহ করেছিলেন। তাই নাকি? না, জানি না তো। হ্যাঁ, আর সে স্ত্রীরও সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে একইভাবে। কাজেই এ থেকে কি সহজেই মনে হয় না প্রথমা স্ত্রীর মৃত্যুর কথাটা একেবারেই তিনি ভুলে গিয়েছিলেন। এমনকি দ্বিতীয় স্ত্রীর জলে ডুবে মৃত্যুর পর যে কথাটা এতদিন তার মনে হয়নি, আজ হঠাৎই বা সে কথাটা তার মনে হলো কেন? তবে কি মৃতদেহটা পাওয়া যায়নি বলে তার হঠাৎ ধারণা হয়েছে যে তার প্রথমা স্ত্রীর জলে ডুবে মৃত্যু হয়নি, এবং সেটাই ভালো করে অনুসন্ধান করবার জন্য আবার এতদিন পরে পুরীতে ছুটে এসেছেন? কিরিটি শেষের কথাগুলো কতকটা যেন নিম্ন কণ্ঠে স্বগতোক্তির মতো শোনালো। কাল রাত্রে হঠাৎ, তার রাত তখন প্রায় 12টা হবে, আমার ঘরের দরজায় টোকা দেবার শব্দ শুনে দরজা খুলে দেখি উনি। বললেন, আমাকে চিনতে পারছেন মিসেস ভট্টাচার্য? বললাম, আপনাকেই সেই দিনে চিনেছি যেদিন আপনি এই হোটেলে এসে ওঠেন। তখন আমার কিছু কথা আছে আপনার সঙ্গে বলে উনি আমার ঘরে এসে ঢুকলেন এবং বললেন, আমি যে কারণে এবারে এখানে এসেছি সে কথাটা গোপন রাখতে চাই, এবং যাতে জানাজানি না হয় সেই কারণেই আপনার সঙ্গে এত রাত্রে দেখা করতে এসেছি। মিসেস ভট্টাচার্য, আপনার হয়তো মনে আছে 2 বছর পূর্বে আমি আমার স্ত্রীকে নিয়ে এখানে বেড়াতে এসে
এই হোটেলেই 20 নম্বর ঘরে উঠেছিলাম। এখানে আসার 5 দিন পরে বিকেলের দিকে সমুদ্রে স্নান করতে গিয়ে আমার স্ত্রী জলে ডুবে যান। আমি বললাম, মনে আছে? তখন উনি বললেন, আপনি হয়তো জানেন না, আমার স্ত্রী খুব ভালো সাঁতার জানত। তাই প্রথম থেকেই কেন যেন আমার ধারণা হয়েছিল যে সে হয়তো জলে ডুবে যায়নি। আমি সেই কারণে সারাটা রাত ও পরের দিন সমুদ্রের ধারে ধারে তার অনুসন্ধান করি, কিন্তু কোনো সন্ধান পেলাম না। তখন পুলিশে ডায়েরি করি। উনি আর কি বলেছেন? কিরিটি শুধালো। বললেন, যেটা আমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব জাগিয়েছিল সেদিন, পরে সেটাই একটা বদ্ধমূল ধারণায় পরিণত হয়েছে। মনে হয় সে আজও বেঁচে আছে। তাই আর একবার ব্যাপারটা ভালো করে অনুসন্ধান করবার জন্যই গোপনে আর একবার পুরীতে এসেছি। কিন্তু জায়গাটার সঙ্গে তো আমার তেমন বিশেষ একটা পরিচয় নেই। আপনারা দীর্ঘদিন এখানে আছেন, তাই মনে হলো এ ব্যাপারে আপনি হয়তো আমাকে কিছু সাহায্য করতে পারেন। আমি বললাম, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি মিস্টার বোস? মিস্টার বোস বললেন, বাইরে থেকে এখানে আপনার হোটেলে এসে যারা থাকেন তারা নন। এখানকার যেসব স্থানীয় লোক মধ্যে মধ্যে আপনার হোটেলে আসেন, তাদের সঙ্গে আপনার নিশ্চয়ই পরিচয় আছে। তাদের কাছ থেকে আপনি যদি জানতে পারেন এই ফটোর সঙ্গে মিল আছে এমন কোনো স্ত্রীলোককে তারা দেখেছেন কিনা। বলে পকেট থেকে তার স্ত্রীর একটা ফটো বের করে আমাকে দেন। ফটোটা আছে আপনার কাছে? কিরিটি প্রশ্ন করল। হ্যাঁ, এই যে দেখুন না। বলে মিসেস ভট্টাচার্য ড্রয়ার থেকে একটা ফটো বের করে কিরিটির সামনে রাখল। কিরিটি দেখল ফটোটা মানুষেরই ফটো। পরেশ নন্দী তাকে যে ফটোটা দিয়েছেন তার সঙ্গে হুবহু মিল আছে চেহারার। আপনি আপনার এখানকার পরিচিত কাউকে ফটোটা দেখিয়েছেন? না, এখনো সেরকম কেউ আসেননি বলে দেখায়নি। তবে আজ অবিনাশবাবুর আসার কথা আছে। আজ তো শনিবার। শনিবার উনি সন্ধ্যার পর আমার সঙ্গে গল্প করতে হোটেলে আসেন। কিরিটি বুঝতে পারে অবিনাশবাবু হয়তো কোনো এক সময় সুষমা ভট্টাচার্যর একজন গুণমুগ্ধ ছিলেন, তার রূপের পূজারী ছিলেন। অবিনাশবাবু কি করেন? এখানে মন্দিরের কাছে বাজারে তার একটা কাপড়ের দোকান আছে। অবিনাশবাবু ছাড়াও আরেকজনকে জিজ্ঞাসা করবো ভেবেছিলাম। সে কে? উদয়, একজন মস্ত বড় সিনেমা আর্টিস্ট। ওড়িয়া ছবিতে অভিনয় করে। তার অনেক গুণমুগ্ধ আছে। বয়স কত ভদ্রলোকের? কিরিটি প্রশ্ন করল। 40-42 হবে, বললেন মিসেস ভট্টাচার্য। আপনার সঙ্গে তার কতদিনের আলাপ? তা আজ প্রায় 20-22 বছর তো হবেই। কিরিটি বুঝতে পারে উদয় হয়তো একদিন সুষমার গুণমুগ্ধদের একজন ছিল এবং আজও সেই টানি সুষমার কাছে হয়তো আসা যাওয়া করে। ওই সময় একজন সুদর্শন ভদ্রলোক এসে ঘরে ঢুকলেন, হাতে তার একটা খাম। বৌদি, আরে এসো এসো উদয়বাবু। সুষমা ভট্টাচার্য সানন্দ সম্ভাষণ জানালেন। কিরিটি তাকালো আগন্তুকের দিকে। মধ্যবয়সী ভদ্রলোক, সুগঠিত দেহ, উজ্জ্বল শ্যামবর্ণ, কোকড়া চুল সযত্ন বিন্যস্ত, কিন্তু তার মধ্যে দুই একটা রূপালী চুল যেন চোখে পড়ে। চোখে শৌখিন সোনার ফ্রেমের চশমা, পরনে দামি ট্রাউজার ও টেরিলিনের হাওয়াই শার্ট। অনেকদিন পর এলে উদয়বাবু, বৌদিকে ভুলে গিয়েছিলে বুঝি? মিসেস সুষমা ভট্টাচার্যর মৃদু অভিযোগ। না না, তা নয় বৌদি, একটা ছবির শুটিং করতে কয়েকদিনের জন্য কোনারক গিয়েছিলাম। কিন্তু একে তো চিনলাম না বৌদি। বেড়াতে এসেছেন বুঝি? তাই, বিখ্যাত লোক, নাম শুনে থাকবে হয়তো, কিরিটি রায়। সত্য সন্ধানী কিরিটি রায়? উদয়বাবুর চোখে মুখে একটা বিস্ময় ঝলসে ওঠে মুহূর্তে। কিরিটির মুখের দিকে তাকিয়ে বলল উদয়, আপনার নামই এতকাল শুনে এসেছি কিরিটিবাবু, চাক্ষুষ এই প্রথম দেখলাম আপনাকে। কিরিটি মৃদু হাসল।
কি বইয়ে শুটিং ছিল উদয়? মিসেস ভট্টাচার্য শুধালেন। কলঙ্ক। জানো বৌদি, সেই যে নতুন মেয়েটির কথা বলেছিলাম, কলঙ্ক ছবিতে সেকেন্ড হিরোইনের পাঠ করছেন। যদিও বাঙালি, কিন্তু চমৎকার ওড়িয়া বলেন। কথা বললে এবারে কিরিটি। বাঙালি মেয়ে ওড়িয়া ছবিতে অভিনয় করছেন? হ্যাঁ, আর এই তার প্রথম বই। চমৎকার ফটোজেনিক ফেস, আর অভিনয় করছেন চমৎকার। এই যে দেখুন না, গোটা কয়েক কপি আছে আমার সঙ্গে। বলে খাম থেকে গোটা তিনেক স্টিল বের করে সামনে এগিয়ে দিল উদয়। কোনারকে সূর্য মন্দিরের এক অংশে হেলান দিয়ে মেয়েটি দাঁড়িয়ে আছে। ছবিটির দিকে তাকিয়ে কিরিটির চোখের পাতা পড়ে না। মিসেস ভট্টাচার্য ওই সময় কিচেনের দিকে উঠে গেলেন এবং বলে গেলেন, বসো, আমি কফির কথা বলে আসি। ঘরের মধ্যে কিরিটি আর উদয়। কি আশ্চর্য রকমের মিল মানসীর মুখের সঙ্গে। কিরিটি কিন্তু তার মনের বিস্ময় প্রকাশ করল না, কেবল উদয়ের দিকে তাকিয়ে বলল, মেয়েটির নাম কি উদয়বাবু? লক্ষ্মী। পদবী কি? তা তো জানি না। এখানকারই মেয়ে? মানে এই শহরেই থাকেন? না, ভুবনেশ্বরে থাকেন শুনেছি। বিবাহিত কি মেয়েটি? বিবাহিত নন বলেই শুনেছি, আর সিটিতেও সিঁদুর দেখিনি। আচ্ছা উদয়বাবু, মেয়েটির সঙ্গে একবার দেখা করা যায়? মেয়েটি অত্যন্ত রিজার্ভড প্রকৃতির, কারোর সঙ্গেই বড় একটা কথা বলেন না। মেয়েটি সম্পর্কে আপনি আর কিছু জানেন উদয়বাবু? নীলমণি মানে আমাদের ডিরেক্টরের কাগজে একটা বিজ্ঞাপন দেখে অ্যাপ্লাই করেছিল। নীলমণি ওকে ডেকে পাঠায়। আমিও সেদিন নীলমণির অফিসে উপস্থিত ছিলাম। নীলমণির পছন্দ হয়ে যায় মেয়েটিকে। ওর ক্যামেরা টেস্ট, ভয়েস টেস্ট নিয়ে নীলমণির ভালো লাগে। সে কন্ট্রাক্ট সই করায়। নীলমণির মুখেই শুনেছি মেয়েটি ভুবনেশ্বরের কোথায় যেন থাকেন। আপনাদের আবার শুটিং কবে উদয়বাবু? 10 দিন একটানা শুটিং হয়ে গেল এই তো গত পরশু। আবার শুটিং দিন 10 পরে। লোকেশন কোথায়? পুরী সমুদ্রের আশেপাশে শুটিং হবে শুনেছি। আউটডোর। এই ছবির 12 আনা অংশই প্রায় আউটডোরে। কথাটা তাহলে আপনাকে খুলেই বলি উদয়বাবু, কিরিটি বললে। আমার এক বন্ধু আসছে এখানে 2-3 দিনের জন্য। সে একটা চিত্র পরিচালনা করছে। স্ক্রিপ্ট রেডি, নায়কও ঠিক হয়ে গিয়েছে। এখন সে নায়িকার জন্য সন্ধান করছে নতুন মুখ। আপনাদের বইয়ের ওই মেয়েটির ছবি দেখে মনে হচ্ছে হয়তো তার মেয়েটিকে পছন্দ হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি নীলমণিকে বলবো। সে নিশ্চয়ই লক্ষ্মীর ঠিকানা জানে। বলবেন অনুগ্রহ করে। আর মেয়েটির সঙ্গে যদি একটিবার আমার বন্ধুর দেখা হয়ে যায় তবে খুব ভালো হয়। নিশ্চয়ই বলবো। আমি কালই সকালে এসে আপনাকে জানিয়ে যাব। সেই রাত্রেই কিরিটি ট্রাঙ্ক কলে সুব্রতর সঙ্গে কলকাতায় কথা বলল। সুব্রত, আমি পুরী থেকে কিরিটি বলছি। কি ব্যাপার বলো তো? সুব্রতর প্রশ্ন। এখানে এলেই সব জানতে পারবে। গণেশবাবু, আমাদের গণেশ ঘোষকে চেনো তো? রেলে কাজ করেন। তাকে ধরলেই একটা রিজার্ভেশন পেয়ে যাবে। কালই চলে এসো। ঠিক আছে। কিরিটি রিসিভারটা নামিয়ে রাখল। পরের দিন সকালবেলা 10টা নাগাদ উদয়বাবু এলেন। বললেন, সরি কিরিটিবাবু, লক্ষ্মী দেবী ভুবনেশ্বরে নেই। নেই? না, নীলমণি বললে তিনি নাকি কলকাতায় গিয়েছেন। ফিরবেন সেই শুটিংয়ের আগের দিন। গতকালই নাকি তিনি নীলমণিকে ফোনে জানিয়েছেন। ঠিক আছে, আমার চিত্র পরিচালক বন্ধুকে কথাটা জানিয়ে দেব। আর একটা কথা আপনাকে জানিয়ে দিই উদয়বাবু, আপনার কথাও গত রাত্রে আমার বন্ধুকে জানিয়েছি। আপনার সম্পর্কেও সে ইন্টারেস্টেড। সত্যি? উদয়বাবু সংবাদটাই উৎফুল্ল হয়ে ওঠেন। হ্যাঁ, আমার বন্ধুটি সবই নতুন মুখ খুঁজছেন। কিরিটি উদয়বাবুর দিকে তাকিয়ে বুঝতে পারে সে ঠিকই টোপ ফেলেছে। উদয়বাবুর কাছে গতকালই ফটোটা দেখার পর থেকে কিরিটি ফটোর মেয়েটার কথাই ভাবছে। কেন যেন তার ধারণা হয়েছে ফটোর লক্ষ্মী আর মানসী অভিন্ন। অবশ্যই এও তার মনে হয়েছে লক্ষ্মী একান্তই যদি মানসী না হয়, কেবলমাত্র আশ্চর্য রকমের একটা মিল উভয়ের মধ্যে, তাহলেও তার কার্যসিদ্ধি হয়ে যাবে। নতুন একটা প্ল্যান তার মাথায় এসেছে। ওই দিনই রাত্রি তখন 11:15 হবে। হোটেলে সকলের খাওয়া দাওয়া চুকে গিয়েছে প্রায়।
ঘরে ঘরে আলো নিভে গিয়েছে। কিরিটি তার ঘরে বসে একটা উপন্যাস পড়ছিল। বন্ধ দরজার গায়ে মৃদু টোকা পড়ল। কিরিটি উঠে দরজা খুলে দিল। দরজার সামনে দাঁড়িয়ে সুষমা ভট্টাচার্য। মিসেস ভট্টাচার্য, আসুন, কথা আছে। মিসেস ভট্টাচার্য ভিতরে ঢুকে বললেন। বসুন, বলে কিরিটি ঘরের দরজায় ভিতর থেকে খিল তুলে দিল। কাল আপনাকে একটা কথা বলিনি কিরিটি বাবু, মিসেস ভট্টাচার্য বললেন। উদয়বাবুদের কলঙ্ক ছবিতে যে নতুন মেয়েটি অভিনয় করছে, মানে উদয়বাবু যে ফটোটা দেখালেন, সেই ফটোর চেহারার সঙ্গে শরদিন্দুবাবু যে ফটোটা দিয়েছেন তার একটা আশ্চর্য রকমের মিল আছে চেহারায়। লক্ষ্য করেছি, কিরিটি বললে। কিন্তু একটা কথা মিসেস ভট্টাচার্য, শরদিন্দুবাবুকে কি আপনি ওই মেয়েটির কথা বলেছেন? না, তবে ভাবছি বলবো। না, বলবেন না। আমাদের অনুমান শেষ পর্যন্ত যদি মিথ্যেই প্রমাণিত হয়, ভদ্রলোক মনে অত্যন্ত আঘাত পাবেন। তার চেয়ে আগে আমি ভদ্রমহিলার সঙ্গে দেখা করি, কথাবার্তা বলি, তারপর। আচ্ছা, আপনার কি মনে হয় কিরিটিবাবু, মানসী দেবীর সেদিন ওইভাবে অদৃশ্য হয়ে যাবার পিছনে কারো কোনো অদৃশ্য হাত ছিল? ছিলই যে তা বলবো না, তবে থাকলেও আশ্চর্য হবার কিছু নেই। তবে কি? মিসেস ভট্টাচার্য কিছুক্ষণ কিরিটির মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে বললেন, সেদিন মানসী দেবীকে হত্যা করবার চেষ্টা করা হয়েছিল? সেটা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না, বলে কিরিটি কথাটা এড়িয়ে গেল। আরও কিছুক্ষণ পরে মিসেস ভট্টাচার্য বিদায় নিলেন কিরিটির কাছ থেকে। সুব্রত পুরীতে এসে পৌঁছালো পরের দিন। কিরিটি স্টেশনে গিয়েছিল। দুজনের দেখা হলেই সুব্রত বললে, কি ব্যাপার বলো তো, এত জরুরি তলব? কিরিটি রিক্সায় করে আসতে আসতেই পথে তার যা বলবার ছিল বললে। সুব্রত সব শুনে বললে, তাহলে দুটো ব্যাপারে তুমি স্থির নিশ্চিত। প্রথমত, মানসী দেবী বেঁচে আছেন আজও, এবং দ্বিতীয়ত, তাকে সেদিন হত্যা করারই চেষ্টা করা হয়েছিল। ঠিক তাই। কিন্তু কে সে, শরদিন্দু না সুকুমার? দুজনকেই আমি সন্দেহ করি, কিরিটি বললে। সুকুমারকে সন্দেহ করি সে হতাশ প্রেমিক বলে, অর্থাৎ শেষ পর্যন্ত মানসীকে পেল না বলে। আর শরদিন্দু, তার মনে সব কথা শুনে একটা বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল বিবাহের পরও মানসী সুকুমারকে ভুলতে পারেনি, এবং সে দ্বিচারিণী। দুপক্ষকে ঘিরেই যুক্তি তোমার অকাট্য। তবে আমার মনে হয় শরদিন্দু বাবুই সেদিন স্ত্রীকে কৌশলে হত্যা করবার চেষ্টা করেছিল, কারণ সে সময় শরদিন্দুই পুরীতে ছিল, সুকুমার ছিল না। সেটাও প্রমাণ সাপেক্ষ, কিরিটি বললে। যাক, বর্তমান নাটকে আমার রোলটা হচ্ছে তাহলে ফিল্ম ডাইরেক্টরের। হ্যাঁ, কিন্তু আরো ভালো হতো বোধ হয় আমার রোলটা করবার জন্য বিরূপাক্ষ সেনের বন্ধু ফিল্ম ডাইরেক্টর শিশির গুপ্তকে নিয়ে এলে। কিরিটি হেসে ওঠে। পরবর্তী শুটিংয়ে দিনের আশায় আশায় বসে থাকতে থাকতে কিরিটি আর সুব্রত দুজনেই হাঁপিয়ে উঠেছিল। যেদিন ওই শুটিং হওয়ার কথা, ঠিক তার আগের দিন সকালেই উদয়বাবু এসে বললেন, লক্ষ্মী দেবীর নাকি কোনো খবরই নেই। ডিরেক্টর নীলমণি অত্যন্ত চিন্তিত হয়ে উঠেছে তার কোনো সংবাদ না পেয়ে। ভুবনেশ্বরে বারবার টেলিফোন করেও নীলমণি তার কোনো সন্ধান পায়নি। যেদিন ওই শুটিং হওয়ার কথা, ঠিক তার আগের দিন সকালে উদয়বাবু এসে বললেন, লক্ষ্মী দেবীর নাকি কোনো খবরই নেই। ডিরেক্টর নীলমণি অত্যন্ত চিন্তিত হয়ে উঠেছে তার কোনো সংবাদ না পেয়ে। ভুবনেশ্বরে বারবার টেলিফোন করেও নীলমণি তার কোনো সন্ধান পাননি। ফলে এখন নির্দিষ্ট দিনে শেষ পর্যন্ত শুটিং হবে কিনা সে সম্পর্কে ইউনিটের সকলেই বেশ সন্দিহান। পুরীতে যে শুটিং হওয়ার কথা তার সবটাই প্রায় লক্ষ্মী দেবীকে নিয়ে। কিরিটি শুধালো, ভুবনেশ্বরের যে ফোন নাম্বার লক্ষ্মী দেবীর, সেটা নিশ্চয়ই তার বাড়ির ফোন নাম্বার? উদয় বললেন, ঠিক জানি না, কিন্তু কেন বলুন তো? নীলমণি বাবু কি সে বাড়িটা জানেন?
মানে যেখানে লক্ষ্মী দেবী থাকেন? জানে বই কি, ঠিকানাটা জেনে আসতে পারেন উদয়বাবু? কেন পারবো না, আমি আজই বিকেলে আপনাকে এসে জানাবো। উদয়বাবু চলে গেলেন। কিরিটি তার পাইপটায় অগ্নিসংযোগ করে ঘরের খোলা জানালা পথেই রৌদ্র ঝলকিত সমুদ্রের দিকে তাকিয়েছিল। সুব্রত এগিয়ে আসে, বললে, কি ভাবছো কিরিটি? ভাবছি এইভাবে অপেক্ষা না করে আগেই আমাদের লক্ষ্মী দেবীর সন্ধানে তার ভুবনেশ্বরের বাড়িতে যাওয়া উচিত ছিল। কিন্তু কথাটা শেষ করা হলো না। কিরিটি হঠাৎ বললে, মনে হচ্ছে যেন সুকুমার বাবু কবে এলেন পুরীতে? কথাটা বলে কিরিটি দ্রুত ঘর থেকে বের হয়ে হোটেলের বাইরে চলে এলো। সুব্রত তাকে অনুসরণ করে। বেলা তখন প্রায় 10:15 কি 10:30 হবে। সমুদ্রের ধারে স্নানার্থীদের ভিড়, নানা বয়সী মেয়ে পুরুষ। কেউ স্নান করছে, কেউ সি বিচের উপর বসে বা দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ নিচ্ছে। কিরিটি বালুর উপর দিয়ে দ্রুত পায়ে হেঁটে চলে জলের দিকে। কিন্তু যার সন্ধানে কিরিটি হোটেল থেকে বের হয়ে এসেছিল, সেই সুকুমার বাবুকে দেখতে পেল না। আশেপাশে কোথাও মানুষটার চিহ্ন মাত্র নেই। অনেক দূর থেকে দেখেও কিরিটির মানুষটাকে চিনতে কষ্ট হয়নি। সমুদ্রের জলে অনেকে স্নান করছিল। কিরিটি সেই দিকে তাকিয়ে রইল প্রায় মিনিট 20-25, কিন্তু সুকুমার মিত্রকে দেখতে পেল না। মৃদু কণ্ঠে কিরিটি বললে, আশ্চর্য, গেল কোথায়? পাশে দাঁড়িয়েছিল সুব্রত। সে বললে, তোমার ভুল হয়নি তো কিরিটি? না সুব্রত, ভদ্রলোককে আমার চিনতে ভুল হয়নি। বেলায় 10:15 10:30 হলেও রৌদ্রের তাপ বেশ প্রখর। দূরেই সমুদ্রের জলে সূর্যের আলো চিকমিক করছে। কিরিটি একসময় ফিরে দাঁড়ালো। কিরিটিকে যেন একটু চিন্তান্বিত মনে হলো। কি ভাবছো কিরিটি? সুব্রত শুধালো। সুকুমার বাবু যে পুরীতে এসেছেন সে সম্পর্কে আমি নিশ্চিত সুব্রত। তাই ভাবছি সকলের অজ্ঞাতে হঠাৎ তারও এখানে আসার কারণটা কি? অজ্ঞাতেই বা ভাবছো কেন? হয়তো শরদিন্দুবাবু কথাটা জানেন। আমার কিন্তু তা মনে হয় না সুব্রত। শরদিন্দুবাবুর অজ্ঞাতেই সুকুমারবাবু পুরীতে এসেছেন। অন্যথায় সুকুমারবাবু তার দাদা যে হোটেলে উঠেছেন সেই হোটেলেই এসে উঠতেন। এখন কি মনে হচ্ছে জানো সুব্রত? কি? প্রথমত এখানে আসার উদ্দেশ্য উভয়েরই একই কারণে উভয় এখানে এসেছেন। কি কারণ? কারণ আর কিছুই নয়, ওই লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর কথা দুজনেই জানতে পেরেছেন, আর তাই দুজনেই পুরীতে ছুটে এসেছেন। কথা বলতে বলতে দুজনে হোটেলে ফিরে এলো। তারপর সোজা দোতলায় উঠে কিরিটির ঘরে দুজনে প্রবেশ করলো। ঘরে ঢুকে কিরিটি কলিং বেলটা টিপে হোটেলের একটা ছোকরা চাকরকে ডাকলো। ডাকুচি বাবু। তোর কি নাম রে? আমার নাম জলধর আছি বাবু। জলধর, একটু চা খাওয়াতে পারো? এতে সময় তো চা পাইবে না বাবু, অর্ডার নেই। ঠিক আছে বাবু, মু দেখি কি করতে পারি। জলধর চলে গেল। আচ্ছা সুব্রত, জলধরকে তোমার কেমন মনে হলো? ওর ওপরে রিলাই করা যেতে পারে। কিরিটি বলল। কি ব্যাপারে? এই আশেপাশে একটু খোঁজখবর নেওয়ার জন্য। কিসের খোঁজখবর? সুকুমার বাবু ভদ্রলোক আশেপাশের কোনো হোটেলেই উঠেছেন নিশ্চয়ই। কিন্তু জলধর চেষ্টা করলে বোধহয় খবরটা সংগ্রহ করে আনতে পারবে। আরও আমার একটা কথা কি মনে হচ্ছে জানো সুব্রত, লক্ষ্মীদেবী হয়তো জানতে পেরেছেন ওদের দুই ভাইয়ের এখানে উপস্থিতির কথাটা। সত্যি যদি লক্ষ্মীদেবী ও মানসী দেবী একই ব্যক্তি হয়, তাহলে যে কোনো কারণেই হোক তিনি এই মুহূর্তে ওদের সামনে আসতে চান না। তাই তিনি হঠাৎ বেপাত্তা হয়েছেন। কিন্তু লক্ষ্মী দেবীর কথা ওনারা জানবেন কি করে? সেটা অতি সহজ ব্যাপার। কোনো পত্রিকায় হয়তো ওনার নতুন চিত্র তারকা লক্ষ্মী দেবীর ছবি দেখেছেন, আর সেই ছবির সঙ্গে সংবাদ পড়েই। কিন্তু তাই যদি হয়তো লক্ষ্মী দেবী কি জানতেন না তার ছবি কাগজে বেরুলে এমন কিছু ঘটতে পারে? তখন তার বেঁচে থাকার ব্যাপারটা ওনার দুজনেই জেনে যাবেন। তুমি একটা দিকই কেবল বিবেচনা করছো সুব্রত। এমনও তো হতে পারে সুব্রত, ওইভাবে তিনি ইচ্ছা করেই আত্মপ্রকাশ করেছেন এবং এবারই শুরু হবে আসল নাটক।
ঠিক ওই সময়ে সুষমা দেবীর স্বামী নিবারণ ভট্টাচার্য এসে ঘরের সামনে দাঁড়িয়ে বললেন, ভিতরে আসতে পারি? আসুন আসুন মিস্টার ভট্টাচার্য। মিস্টার ভট্টাচার্য এসে ঘরে ঢুকলেন। একটা সংবাদ আছে মিস্টার রায়। কি বলেন তো? আপনি লক্ষ্মী দেবীর ঠিকানা খুঁজছিলেন না? ভট্টাচার্য বললেন। কে বললে আপনাকে? একটু আগে উদয়বাবু এসেছিলেন। এসেছিলেন? কিন্তু কই, আমাদের সঙ্গে তো দেখা করলেন না। লক্ষ্মী দেবী ডাইরেক্টর নীলমণি রাউতকে একটা নাকি চিঠি দিয়েছেন। তাতে জানিয়েছেন তিনি আর অভিনয় করতে পারবেন না তার ছবিতে, আর তিনি ভুবনেশ্বর থেকে চলে যাচ্ছেন। কবে এসেছে সে চিঠি? আজই সকালে লোক মারফত। কথাটা উদয়বাবু আমাকে বলে চলে গেলেন। উদয়বাবু কখন এসেছিলেন? মিনিট 10 আগে। তারপরে একটু থেমে ভট্টাচার্য বললেন, আপনার স্টকে আর আছে নাকি স্যার? কতদিন বাদে যে সেদিন স্কচ খেলাম। না, আর তো নেই, কিরিটি বললে। নেই? ভট্টাচার্যের কণ্ঠস্বরে রীতিমতো যেন একটা হতাশা ফুটে ওঠে। একটু থেমে নিম্ন কণ্ঠে অতঃপর বললেন, এই নিন তার ঠিকানা। আচ্ছা চলি। ভট্টাচার্য ঘর থেকে বের হয়ে গেলেন। কিরিটিকে একটু যেন চিন্তিত মনে হলো সুব্রতর। সে বললে, কি ভাবছো? ভাবছি উদয়বাবু আমাদের সঙ্গে দেখা করলেন না কেন। ঠিক আছে, চলো। কোথায়? ভুবনেশ্বর। এক্ষুনি? হ্যাঁ, শুভস্য শীঘ্রম। নাও, চটপট জামাটা বদলে নাও। একটা ট্যাক্সি জোগাড় করে কিরিটি আর সুব্রত বেলা 1:30 নাগাদ ভুবনেশ্বরে এসে পৌঁছালো। ট্যাক্সি ড্রাইভারের সাহায্যেই বাড়িটা খুঁজে বের করতে ওদের কোনো অসুবিধা হলো না। বাড়ির সামনে এসে ওরা ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিল। ট্যাক্সিটা চলে গেল। দোতলা বাড়ি, এবং বাড়িটা নতুন তৈরি হয়েছে মনে হয়। দরজা বন্ধ। কলিং বেল টিপতেই একজন প্রৌঢ় ভদ্রলোক এসে দরজা খুলে দিলেন। পরনে পায়জামা আর পাঞ্জাবি, মাথার চুল প্রায় সব সাদা, চোখে চশমা। কাকে চাই? ভদ্রলোক প্রশ্ন করলেন। আমরা একটা ফিল্ম কোম্পানি থেকে আসছি, কিরিটি বলল। লক্ষ্মী দেবী কি বাড়িতে আছেন? না। তিনি তো এখানেই থাকেন। কিরিটির প্রশ্ন। হ্যাঁ থাকতেন, তবে দিন 5 হলো চলে গিয়েছেন। তাছাড়া আমি যতদূর শুনেছি আর কোনো ছবিতে তিনি অভিনয় করবেন না। কেন? তা কেমন করে বলবো বলুন। তিনি কোথায় গিয়েছেন বলতে পারেন? ভদ্রলোক বললেন, একটু যেন ইতস্তত করেই। না, তা বলতে পারবো না, মানে আমাকে সেসব কিছু বলে যাননি তো। আচ্ছা, এখানে তিনি কতদিন ছিলেন? তা মাস 8 হবে। আপনার নামটা জিজ্ঞাসা করতে পারি কি? জগন্নাথ সাহু। এটা বোধহয় আপনারই বাড়ি? কিরিটি বললে। হ্যাঁ, কিন্তু এত কথা জিজ্ঞাসা করছেন কেন বলুন তো? ভদ্রলোকের কণ্ঠস্বরে এবার যেন বেশ একটু রুক্ষতাই প্রকাশ পায়। কিরিটি মৃদু কণ্ঠে বললে, লক্ষ্মী দেবীর ঠিকানাটা পেলে বড় ভালো হতো। সত্যি আপনি জানেন না জগন্নাথ বাবু? না। রুক্ষ কণ্ঠে কথাটা বলেই জগন্নাথ সাহু ওদের মুখের উপরই দরম করে দরজাটা বন্ধ করে দিলেন। দুজনেই হতভম্ব কিছুটা। সুব্রত বললে, অত কিম। কিরিটি সুব্রতর কথার কোনো জবাব না দিয়ে ঘুরতে গিয়েই হঠাৎ একটা বন্ধ জানলার দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে গেল। কিরিটির দৃষ্টি অনুসরণ করেই সুব্রত ওই দিকে তাকিয়েছিল। তার যেন মনে হলো জানালার একটা কপাট ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। চলো সুব্রত। কোথায়? স্টেশনে তো? না, কোনো একটা হোটেলে। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। নিশ্চয়ই এখানে 2-1 ভালো হোটেল আছে। কিন্তু হোটেলে কেন? সুব্রত পাল্টা প্রশ্ন করে। কিরিটি বললে, অরুণ দুটি চোখের মিনতি। যেও না, যেও না বধূ। মানে? চোখ থাকলে দেখতে পেতে। চলো, আর এখানে নয়, পা চালাও। দুজনে হাঁটতে শুরু করে। কিরিটি চিন্তিত। কিরিটি, জানলায় কার চোখের মিনতি দেখলে? লক্ষ্মী দেবী ভুবনেশ্বর ছেড়ে যাননি কোথাও।
কিরিটি বললে। কি করে বুঝলে? নারী জাতির সহজাত কৌতূহল, বুঝলে সুব্রত, সেই কৌতূহলটুকু প্রকাশ করতে গিয়েই ধরা পড়ে গেলেন। হোটেলে একটা ভালো ঘরই পাওয়া গেল। এক পেট আহারের পর সুব্রত একটানা একটা ঘুম দিল। ঘুম থেকে উঠেই সুব্রত দেখল কিরিটি ঘরের মধ্যে পায়চারি করছে। কি সারাটাক্ষণ পায়চারি করেই কাটালে নাকি? কিরিটির দিক থেকে কোনো সাড়া এলো না। সে এক মনে তখনও পাইপটা ঠোঁটে চেপে পায়চারি করে বেড়াচ্ছে। বাইরে ইতিমধ্যে অনেকক্ষণ দিনের আলো নিভে গিয়েছে। সুব্রত একটা হাই তুলে শয্যার উপর উঠে বসল। তারপর বেয়ারাকে চায়ের অর্ডার দিয়ে সুব্রত বললে, রাতটা কি এখানেই কাটানো হবে? একবার বেরোতে হবে। এখন 7টা বাজে, এই 7:45 নাগাদ। কোথায়? লক্ষ্মীর ভবনে। সেখানে আর একবার যেতে হবে। জগন্নাথ সাহুর ওই কাট কাট কথা বলবার পরও সে কাঠ থেকেই রস বার করতে হবে সুব্রত। না বাবা, আমি আর সেখানে যাচ্ছি না। কেন, গলা ধাক্কার ভয়ে নাকি? কিরিটি মৃদু হেসে বললে, রসিকতা থাক, সত্যিই আবার সেখানে যাবে নাকি? বাহ, এত দূর এসে শ্রীমতী লক্ষ্মী দেবী মানে আমাদের মানসী দেবীর সঙ্গে না দেখা করে চলে যাব? তা দেখাটা করবে কেমন করে? ইচ্ছা থাকলেই উপায় হয়। জগন্নাথ সাহুর বাড়ির কাছে ওরা যখন পৌঁছালো তখন জানালাটা বেশ অন্ধকার, লাইট পোস্টটা অনেকটা দূরে। অত দূর পর্যাপ্ত আলো পৌঁছায় না, তাই কেমন যেন একটা আলো ছায়ার ছমছমানি। হঠাৎ পিছন দিক থেকে একটা মৃদু পদশব্দ কানে আসতেই কিরিটি একপাশে সরে দাঁড়িয়ে সুব্রতর হাত ধরে আকর্ষণ করল। কি ব্যাপার? চুপ, ওই দেখো, কে যেন এই দিকেই আসছে। সুব্রত দেখল অবগুণ্ঠনবতী এক নারী একটু যেন দ্রুত পদেই ওই দিকে আসছে। অবগুণ্ঠনবতী সামনাসামনি আসতেই কিরিটি মৃদু কণ্ঠে ডাকল, শুনছেন? অবগুণ্ঠনবতী না দাঁড়িয়ে আরো জোরে গতি বাড়িয়ে দেয়। কিরিটি দ্রুত পায়ে এগিয়ে গিয়ে বললে, শুনুন, দাঁড়ান মানসী দেবী। হঠাৎ যেন থমকে দাঁড়ালো এবার অগ্রবর্তিনী। মানসী দেবী, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। এই শহরে সবচেয়ে বড় যে হোটেলটা, সেই হোটেলেরই দোতলার 16 নম্বর ঘরে উঠেছি আমি। আমার নাম কিরিটি রায়। আপনার জন্য আমি অপেক্ষা করব। নারী মূর্তির দিক থেকে কোনো সাড়া শব্দ এলো না। আমি জানি সমুদ্রের জলে আপনার মৃত্যু হয়নি, আপনি বেঁচে আছেন। যাক, আমি কিন্তু অপেক্ষা করব হোটেলে আমার ঘরে। এসো সুব্রত। কিরিটি আর দাঁড়ালো না, হন হন করে এগিয়ে গেল। কিরিটি চেয়ারে চুপচাপ বসে এক মনে পাইপ টানছে। সুব্রত ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 11টা বেজে 10 মিনিট। তোমার ধারণা সত্যি তিনি আসবেন? সুব্রত বললে। কিরিটি কোনো কথা বলল না, অন্যমনস্কভাবে জানালার ওপাশে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। আমার মনে হয়। কিরিটি সুব্রতকে তার কথা শেষ করতে দিল না, বললে, মানসী যদি না। কিন্তু কিরিটির কথা শেষ হলো না। ওদের ঘরের বন্ধ দরজার গায়ে মৃদু টোকা শোনা গেল। সঙ্গে সঙ্গে কিরিটি উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজার উপরে দাঁড়িয়ে অবগুণ্ঠনবতী এক নারী। আসুন আসুন মানসী দেবী। আগন্তুক কক্ষ মধ্যে প্রবেশ করল। কিরিটি দরজাটা আবার বন্ধ করে দিল। গুণ্ঠন মোচন করল অবগুণ্ঠনবতী। স্থির দৃষ্টিতে তাকালো কিরিটির মুখের দিকে। বসুন, দাঁড়িয়ে কেন? আপনি আমাকে চেনেন? মানসী প্রশ্ন করল। কিরিটি এক দৃষ্টি তাকিয়েছিল মানসীর মুখের দিকে। মনে মনে সে মানসীর ফটোর সঙ্গে ওর চেহারাটা মিলিয়ে নিচ্ছিল। চিনি বললে যেমন সবটা বলা হবে না, তেমনি চিনি না বললেও সত্যের অপলাপ করা হবে মানসী দেবী। আপনার সঙ্গে পূর্বে সাক্ষাৎ পরিচয় না হলেও আপনার ফটোর সঙ্গে আমার পরিচয় আছে। আমার ফটো? আমার ফটো কোথায় পেলেন আপনি? আপনার বাবা পরেশবাবুর কাছ থেকে। আপনার বাবা বিশ্বাস করেননি যে
জলে ডুবে আপনার মৃত্যু হয়েছে, তাই তিনি আপনার সন্ধানে আমাকে নিযুক্ত করেছেন। কিন্তু আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। সত্যিই আমি মরিনি সেদিন কিরিটিবাবু, বসতে বসতে বলল মানসী। আমিও তাই বিশ্বাস করেছিলাম। কিন্তু কেন আপনি বিশ্বাস করেছিলেন? আমি সাঁতার জানতাম বলে? কিছুটা তাই বটে, তবে আরও কারণ ছিল। আমি অবশ্যই জিজ্ঞাসা করব না সেদিন কেমন করে আপনি রক্ষা পেয়েছিলেন। আপনি হয়তো একটা কথা জানেন না কিরিটিবাবু, আমাকে সেদিন হত্যা করবারই চেষ্টা করা হয়েছিল। তাও আমি অনুমান করেছিলাম, কিরিটি বলল। জানেন, শরবতের সঙ্গে বিষ মিশিয়ে আমাকে হত্যা করবার চেষ্টা হয়েছিল। বিষ? হ্যাঁ, কিন্তু নোনা জল কিছু পেটে ঢোকায় বমি করে ফেলি জলের মধ্যে। আমার বিষের ক্রিয়াও একটু একটু করে কেটে যায়, এবং কথাটা বুঝতে পারার সঙ্গে সঙ্গেই আমি সাঁতরে তাদের নাগালের বাইরে চলে যাই। কারণ আমি বুঝতে পেরেছিলাম নাগালের বাইরে না চলে গেলে আবার আমাকে হত্যা করার চেষ্টা করা হবে। কার কথা বলছেন? কার কথা বলবো বুঝতে পারছি না, কারণ আমি দুজনকেই সন্দেহ করি। আপনার স্বামী শরদিন্দুবাবু আর সুকুমারবাবুকে? কিন্তু সে সময় তো সুকুমারবাবু বাড়িতে উপস্থিত ছিলেন না, যতদূর জানি। ছিল সে, তাকে ওই ঘটনার আগের দিন আমি সি বিচে দেখেছিলাম। আপনার স্বামী জানতে পেরেছিলেন? সম্ভবত না। আপনি তাকে কিছু বলেননি? না, কারণ বুঝেছিলাম যে পুরীতে এসেও সুকুমার যখন আমাদের সঙ্গে দেখা করেনি, তখন কথাটা গোপন রাখতে চায়। সেদিন যা ঘটেছিল আমাকে বলবেন? আমার স্বামী, মানসী বলতে লাগলো, বিবাহের পর থেকেই সুকুমারকে নিয়ে আমাকে সন্দেহ করত। আমি জানি। জানেন? হ্যাঁ, আপনার ডায়েরি পড়েই জেনেছি। আমার ডায়েরি আপনি কোথায় পেলেন? আপনার বাবা আমায় দিয়েছেন। জানেন কিরিটিবাবু, পুরীতে একটা কিছু ঘটবে এই আশঙ্কা করেই আমি ডায়েরিটা আমাদের বাড়িতে রেখে এসেছিলাম, যাতে সেটা আমার আকস্মিক মৃত্যু ঘটলে এদের মানে স্বামী ও সুকুমারের হাতে না পড়ে। বিবেচনার কাজই করেছিলেন। মানসী আবার বলতে লাগলো, ওই ব্যাপার নিয়েই সেদিন সকালের দিকে স্বামীর সঙ্গে আমার কিছুটা তর্কাতর্কি হয়। তারপর অবশ্যই ইদানিং যেমন প্রায়ই হতো, শরদিন্দুই ব্যাপারটা মিটিয়ে নেয়। দুপুরের দিকে দুজনে বসে গল্প করছিলাম, আর দুজনে 2 গ্লাস লেমন স্কোয়াশ নিয়ে মধ্যে মধ্যে চুমুক দিচ্ছিলাম। হঠাৎ শরদিন্দু বললে, তুমি সমুদ্রে সাঁতার কেটে কত দূর যেতে পারো মনি? বললাম, অনেক দূর অবধি যেতে পারি। কেন? না, এমনি জিজ্ঞাসা করছি। ভয় করবে না তোমার? বাহ, ভয় করবে কেন? বেশ, কালকেই তোমাকে দেখাবো। কাল কেন? আজই চলো না, দেখাবে। বেলা তখন 4টে বেজে গিয়েছে। তুমি বসো, আমি তৈরি হয়ে আসি বলে আমি বাথরুমে চলে গেলাম। ফিরে এসে দেখি শরদিন্দু ঘর থেকে বের হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি এক চুমুকে গ্লাসটা শেষ করে ঘর থেকে বের হয়ে পড়লাম। তারপর সোজা হোটেলের বাইরে চলে এলাম। আর শরদিন্দুবাবু? কিরিটি প্রশ্ন করলে। তাকে দেখলাম বিচের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছে। অনেকটা এগিয়েও গিয়েছে সে তখন, প্রায় বিচের মাঝামাঝি। কিন্তু তা কি করে সম্ভব মানসী দেবী? অত তাড়াতাড়ি তিনি অত দূরে চলে যাবেন কি করে? আপনি ঠিক দেখেছিলেন তো আপনার স্বামীকে? নিশ্চয়ই। তার গায়ে একটা সবুজ স্ট্রাইপ দেওয়া বুশ শার্ট ছিল, আর পরনে পায়জামা। না, আমার ভুল হয়নি। কিন্তু সময়ের দিক থেকে বিবেচনা করলে ব্যাপারটা যে বিশ্বাসযোগ্য নয়। কিরিটি তা বুঝতে পারলেও মুখে সে কথা প্রকাশ করে না, চুপ করে থাকে। ছুটতে ছুটতে গিয়ে শরদিন্দুকে ধরলাম, মানসী বলতে লাগলো, এবং তাকে কোনো কিছু বলার অবকাশ না দিয়েই সোজা গিয়ে জলে ঝাঁপিয়ে পড়লাম। মাথার মধ্যে কেমন যেন হঠাৎ ঝিমঝিম করে উঠল, কিন্তু কেয়ার করলাম না। ঢেউয়ে গা ভাসিয়ে এগিয়ে গেলাম। আপনার স্বামী শরদিন্দুবাবু? সে তখন সি বিচে দাঁড়িয়ে। মানসী বলতে লাগলো, হঠাৎ চোখে যেন কেমন অন্ধকার দেখি, গাটা এলিয়ে যায়। সেই সময় বোধহয় কিছু নোনা জল পেটে ঢুকে গিয়েছিল। গা গুলিয়ে বমি হবার পর একটু একটু করে সুস্থ হয়ে উঠলাম। তখনই মনের মধ্যে আমার কেমন যেন সন্দেহ হয়, শরদিন্দু আমাকে শরবতের সঙ্গে বিষ মিশিয়ে দেয়নি তো? হঠাৎ বিষের কথা কেন আপনার মনে হলো? কিরিটি প্রশ্ন করল।
শরদিন্দু ঝগড়ার সময় একদিন আমাকে বলেছিল, তুমি বিষ খেয়ে মরো, তুমি মরতে পারো না, আমি বিষ এনে দেব আমাদের ল্যাবরেটরি থেকে। বলেছিলাম, বেশ তো, আমার মৃত্যুই যদি তোমার কাম্য হয় তো এনে দিও বিষ, খাবো। জানেন কিরিটিবাবু, আরও একটা কথা হঠাৎ সেই সময় মনে পড়ে গিয়েছিল আমার। কি? একদিন ওর সুটকেস ঘাঁটতে ঘাঁটতে ছোট একটা হোমিওপ্যাথিকে শিশি পেয়েছিলাম, তার মধ্যে সাদা গুঁড়ো ভর্তি ছিল। সেটা মনে হয় সেটা বিষ। তাই আমার ওই মুহূর্তে মনে হয়েছিল, যে সময়টা আমি বাথরুমে ছিলাম সেই অবসরে শরদিন্দু আমার অলক্ষ্যে শরবতে বিষ মিশিয়ে দেয়নি তো। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই আমি ডিসিশন নিই, আর ফিরে যাব না। সাঁতার কাটতে কাটতে অনেক দূরে দৃষ্টির বাইরে চলে গেলাম। এদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে তখন চারিদিকে, সব ক্রমশ আবছা অস্পষ্ট হয়ে যাচ্ছে। সাঁতরাতে আর পারছিলাম না, বড্ড ক্লান্ত লাগছিল। সেই সময় একটা জেলে ডিঙি মাছ ধরে ফিরে আসছিল। আমি চিৎকার করে ডাকতে তারাই আমাকে তুলে নেয়। তারা তো আমাকে দেখে অবাক। সে রাতটা তাদেরই ঝোপড়িতে কাটাই আমি, এবং তারপরে 3টে দিন আমার ওঠবার ক্ষমতা ছিল না। কাঁপিয়ে জ্বর এসেছিল। সেই জ্বরের ঘোরেই আমি জেলে আর জেলে বউকে জানিয়েছিলাম আমার সব কথা। বলেছিলাম পুলিশ সমুদ্রের ধারে আমার ডেড বডির খোঁজ করতে পারে, তারা আমার কথা যেন পুলিশকে না জানায়। জানালে পুলিশ আবার আমাকে শরদিন্দু বাবুর হাতে তুলে দেবে। তাই ওরা কাউকে কিছু জানায়নি। আমি প্রায় 1 মাস তারপর ওই ঝোপড়ির মধ্যেই কাটাই। হাতে আমার সোনার চুড়ি ছিল 4 করে 8 তারই 2 বেচে এই জামা কাপড় কিনি, আর ওদের বকশিস দিই, এবং তাদের বলি তারা যদি আমার কথা কাউকে না জানায় তাহলে আরও টাকা দেব। তারপর 1 মাস পরে পুরী ছেড়ে এক রাত্রে চলে গেলাম কটকে। কটকে কেন? কলকাতায় গেলেন না কেন? তার 3টি কারণ ছিল। প্রথমত, আমার দৃঢ় ধারণা হয়েছিল সেদিন আমার শরবতের গ্লাসে বিষ মিশিয়ে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তাই কলকাতায় ফিরে গেলে আবার হয়তো আমাকে হত্যা করবার চেষ্টা করা হবে। দ্বিতীয়ত, আমি স্থির করেছিলাম আসল ঘটনাটা আমাকে জানতে হবেই, কিন্তু কলকাতায় গেলে সে ব্যাপারে আমার কোনো সুবিধা হবে না। এবং তৃতীয়ত, কলকাতায় গেলে কোথায় থাকবো, কার কাছে থাকবো? তারপর অনেক চেনা জানা লোক আছে সেখানে, যদি একবার তাদের চোখে পড়ে যাই আমার সব প্ল্যান ভেস্তে যাবে। তাই স্থির করেছিলাম আপাতত আমার অজ্ঞাতবাস চলুক। কটকে মাস 4 ছিলাম আমার এক বান্ধবীর বাড়িতে। হঠাৎ তার সঙ্গে একদিন বাজারে দেখা হয়ে গিয়েছিল। তাকে সব কথা আমি খুলে বলি ও তার ওখানেই ছিলাম। কলকাতায় যাননি? গিয়েছিলাম এই মাসের প্রথমে 3-3 জন্য। ও আচ্ছা, তারপর? কিরিটি বললে। মাসখানেক আগে হঠাৎ কাগজে দেখলাম একজন চিত্রাভিনেত্রীর জন্য বিজ্ঞাপন দিয়েছে। ফটো ও অ্যাপ্লিকেশন দিলাম পাঠিয়ে। ওরা মানে নীলমণিবাবু আমাকে ডেকে পাঠালেন। কটকেই আমার ক্যামেরা ও ভয়েস টেস্ট নেওয়া হলো। কন্ট্রাক্ট সই করলাম ওদের ফিল্ম কোম্পানিতে। কলকাতায় গিয়ে আমি আরও একটা কাজ করেছিলাম কিরিটিবাবু। আমি শরদিন্দু ও সুকুমারকে ফোন করে জানিয়েছিলাম আমি মরিনি, বেঁচে আছি। আর আমি জেনেছি আমাকে বিষ দেওয়া হয়েছিল। কি কথা হয়েছিল তাদের সঙ্গে আপনার ফোনে? মানসী তখন ফোন করার ব্যাপারটা আগাগোড়া বলে গেল। কিরিটি শুনল সব কথা নিঃশব্দে। তারপর বলল, শরদিন্দু বাবু আর সুকুমার বাবু দুজনেই এখন পুরীতে, আপনি জানেন? জানি। তারা আমার ফোন পেয়েই পুরীতে ছুটে এসেছে, সত্যি সত্যিই আমি মরেছি না বেঁচে আছি সে ব্যাপারে নিঃসংশয় হওয়ার জন্য। আর সেটা জানতে পেরেই নীলমণিবাবুকে চিঠি দিয়েছি আমি আর ফিল্মে কাজ করব না বলে। জগন্নাথ বাবুর সঙ্গে আপনার পরিচয় হলো কি করে? জগন্নাথ বাবুই তো আমার বান্ধবী শ্রীমতীর বাবা। তিনিও কি ব্যাপারটা জানেন? জানেন বই কি, শ্রীমতী সব বলেছে তাকে। এদিকে রাত প্রায় শেষ হয়ে এসেছিল। বাইরে অন্ধকার ফিকে হয়ে আসছে। কিরিটি বলল, এবার আপনি কি করবেন? ভাবছিলাম কাল পরশু বাবার কাছে ফিরে যাব। না না, এখন না। আপনাকে এখনো কিছুদিন জগন্নাথ বাবুর বাড়িতেই থাকতে হবে, কারণ আমার মন বলছে হত্যাকারী আপনাকে খুঁজে বের করবেই এবং আবার হত্যা করবার চেষ্টা করবে। কিন্তু কেমন করে আমার খোঁজ সে পাবে কিরিটি বাবু?
পাবে নয়, এতদিনে হয়তো পেয়েছে। আমরা যেমন উদয়বাবুর কাছ থেকে তাদের ছবির স্টিল ফটো দেখে বুঝতে পেরেছিলাম, সেইভাবেই হয়তো সিনেমা কাগজ বলাকায় প্রকাশিত আপনার ছবি দেখে সে বুঝতে পারবে লক্ষ্মী দেবী মানসী দেবী। ফলে তারা পুরীতে আবার 2 বছর বাদে ছুটে এসেছে। যাক সে কথা, রাত শেষ হয়ে এলো মানসী দেবী। এবার আপনি জগন্নাথ বাবুর বাড়ি চলে যান, আর দেরি করবেন না। আমি যদি কাল আমার বান্ধবীর ওখানে যাই? মানসী বলল। না, সেখানে যাবেন না, আমার অনুরোধ। সবাই জানে আপনার বর্তমান ঠিকানা জগন্নাথ বাবুর বাড়ি। আমার অনুমান যদি মিথ্যা না হয়, হত্যাকারীকে সেখানে আসতেই হবে। হ্যাঁ, আসবেই, এ ব্যাপারে আমি নিশ্চিত। ভালো কথা। জগন্নাথ বাবুর বাড়িতে আর কে কে আছেন? মাসিমা, অর্থাৎ তার স্ত্রী ও তিনি। আর কেউ নেই? কোনো চাকর বাকর? আছে, গোপী চাকর। সেই ওই বাড়িতে সবকিছু করে। কত বয়স তার? তাকে বিশ্বাস করা যায়? 40-42 হবে। মনে হয় বিশ্বাসী। অনেক বছর আছে ওদের কাছে। ঠিক আছে, আপনি কিন্তু সন্ধ্যার পর একেবারেই বাড়ির বাইরে যাবেন না, কিরিটি বলল। আচ্ছা, নীলমণি বাবু বা অন্য কেউ জগন্নাথ বাবুর বাড়িতে এসেছিলেন আপনার সঙ্গে দেখা করতে বা আপনার খোঁজে? না, নীলমণি বাবু বার্তিনেক ফোন করেছিলেন। ঠিক আছে, আরেকটা কথা জিজ্ঞাসা করব আপনাকে। কি বলুন? ধরুন শরদিন্দুবাবু যদি নির্দোষ হন, আপনি কি তার কাছে ফিরে যাবেন? না, বাড়ি আর আমি ফিরব না। তাহলে কি বাবার কাছে যাবেন? এখনো ঠিক করিনি, কারণ বাবাই আমার বর্তমান দুর্ভাগ্যের কারণ। বাবার কথা ভেবে সেদিন যদি শরদিন্দুকে বিবাহ না করতাম, তাহলে এই দুর্ভাগ্যের মধ্যে হয়তো আমাকে এইভাবে জড়িয়ে পড়তে হতো না, বলল মানসী। কিরিটি বুঝতে পারে মানসী তার বাবাকে ক্ষমা করতে পারেনি। একটু থেমে কিরিটি বলল, যান এবার আপনি, আর আপনার ফোন নাম্বারটা রেখে যান। দরকার হলে আমি ফোন করব, আর আপনিও প্রয়োজন হলে এই হোটেলে আমাদের ফোন করতে পারেন। সুব্রত। কি বলো? সুব্রত জবাব দিল। ওর সঙ্গে যাও, দূর থেকে ওকে অনুসরণ করবে জগন্নাথ বাবুর বাড়ি পর্যন্ত। মানসী ও সুব্রত অতঃপর ঘর থেকে বের হয়ে গেল। যাবার আগে ফোন নাম্বারটা একটা কাগজে লিখে দিয়ে গেল মানসী। ঘণ্টাখানেক পরে হোটেলের ঘরে ফিরে এসে সুব্রত দেখল কিরিটি পাইপটা 2 ঠোঁটের ফাঁকে চেপে ধরে ঘরের মধ্যে পাইচারি করছে। পৌঁছে দিয়ে এলে মানসী দেবীকে? হ্যাঁ, পথ একরকম ফাঁকাই ছিল, সুব্রত বলল। তোমাকে আজই একবার পুরীতে যেতে হবে সুব্রত। যাব, কিন্তু কেন? উদয়বাবু নিশ্চয়ই হোটেলে আসবেন, আর যদি নাই আসেন, মিসেস ভট্টাচার্যর কাছ থেকে তার ঠিকানাটা জেনে তার সঙ্গে আজই দেখা করে মানসীর কথাটা তাকে জানাতে হবে। তাকে জানাতে চাও কেন কথাটা? জানাতে চাই এই কারণে যে তিনি জানলে কথাটা কোনো ক্রমে শরদিন্দুবাবু এবং সুকুমার বাবুও জানতে পারবেন। তাদের তুমি জানাতে চাও কেন? কারণ তাদের মধ্যে মানসীকে যে হত্যার চেষ্টা করেছে, সে মানসীর সংবাদটা পেলে আর সময় নষ্ট করবে না। উদয়বাবু ছাড়াও আর একজনকে মানসীর ঠিকানাটা তোমায় জানাতে হবে। থানা অফিসারকে বোধহয়। হ্যাঁ, আর তাকে বলো তিনি যেন প্রস্তুত থাকেন। আমার ফোন পেলেই তিনি এখানে চলে আসবেন। তুমি তাহলে এখানেই থাকছো? হ্যাঁ, তুমি দেরি করো না, কাজ শেষ হয়ে গেলেই সোজা এখানে চলে আসবে। ঠিক আছে, তবে আমার কিন্তু মনে হয় শরদিন্দুবাবুই তার স্ত্রীকে হত্যা করবার চেষ্টা করেছিলেন সেদিন। মানুষের মন বড় বিচিত্র সুব্রত, কখন কোন পথে যে আনাগোনা করে অনেক সময় তা নিজেও টের পায় না। কিন্তু সুকুমার বাবু তো সত্যি সত্যি ভালোবাসতেন মানসীকে। ভয় তো আমার সেখানেই। জানো তো, ভালোবাসা অন্ধ। শুধু তাই নয়, ভালোবাসাটা প্রচণ্ড স্বার্থপর, আর স্বার্থপরতা থেকেই জন্ম নেয় হিংসা, হিংসার কুটিল গতি। যাক, আর দেরি করো না, রওনা হয়ে পড়ো। আর ঘণ্টাখানেকের মধ্যেই পুরী এক্সপ্রেস ভুবনেশ্বরে আসবে, সেই ট্রেনেই পুরী চলে যাও। সকাল 9:45 নাগাদ একটা সাইকেল রিক্সা চেপে পুরীর হোটেলের কাছাকাছি আসতেই দূর থেকে হঠাৎ সুব্রতর নজরে পড়ল হোটেল থেকে উদয়বাবু আর শরদিন্দুবাবু কথা বলতে বলতে বেরোচ্ছেন। সুব্রত আর এগুলো না, রিক্সা থামিয়ে সেইখানে নেমে পড়ে ভাড়া মিটিয়ে দিল। সুব্রত দেখলো ওরা কথা বলতে বলতে ওই দিকেই আসছেন।
দুজনে কথার মধ্যে এমনই মশগুল যে কেউ এদিক ওদিক তাকাচ্ছেন না। ক্রমে ওরা দুজনে ওর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন। সুব্রতর দিকে তাকালেন না। প্রচন্ড হাওয়া, কিন্তু তা সত্ত্বেও উদয়বাবুর কথার কিছু অংশ ওর কানে এলো। জগন্নাথ বাবুর বাড়িতে খোঁজ নিয়েই তো আপনাকে বলছি, লক্ষ্মী দেবী ওখানে নেই। ওইটুকু ছাড়া আর কোনো কথা সুব্রতর কানে এলো না। সুব্রত বুঝতে পারে মানসীর বর্তমান ঠিকানা উদয়বাবুর অজ্ঞাত নয়, এবং সে ইতিমধ্যে মানসীর খোঁজে ঘুরেও এসেছে ভুবনেশ্বরে। এখন কি কর্তব্য? মনে পড়ল কিরিটি তাকে বলে দিয়েছে লক্ষ্মী দেবী যে বর্তমানে ভুবনেশ্বরেই আছেন, কথাটা উদয়বাবুকে জানাতে। সুব্রত হনন করে হেঁটে চলল যেদিকে উদয়বাবু ও শরদিন্দুবাবু এগিয়ে গেছেন। বেশি দূর তখনও যাননি ওরা। দুজনে গল্প করতে করতে চলেছেন। কাছাকাছি গিয়েই সুব্রত পশ্চাৎ দিক থেকে ডাকল, উদয়বাবু, উদয়বাবু, শুনছেন? সুব্রতর ডাক শুনে উদয়বাবু ঘুরে দাঁড়ালেন। আরে সুব্রত বাবু যে, কাল সন্ধ্যায় আপনার খোঁজ করেছি, আজ সকালেও এইমাত্র আপনাদের হোটেল থেকে ঘুরে এলাম, শুনলাম আপনি নেই। হ্যাঁ, লক্ষ্মী দেবীর সঙ্গে ছবির কন্ট্রাক্ট করতে আমি ভুবনেশ্বর গিয়েছিলাম। দেখা পেলেন? পেয়েছি বই কি, কন্ট্রাক্টও সই হয়ে গিয়েছে। তবে যে শুনেছিলাম লক্ষ্মী দেবী ভুবনেশ্বরে নেই, নীলমণিবাবুর ছবিতে কাজ করবেন না জানিয়েছেন। ঠিকই শুনেছিলেন, তিনি ভুবনেশ্বরে ছিলেন না, একটা জরুরি কাজে কলকাতায় গিয়েছিলেন। গতকালই সকালে ফিরেছেন। আমি আজই আবার কলকাতায় চলে যাচ্ছি, 4-5 দিন পরে ফিরব, তখন আপনার কন্ট্রাক্ট সই করাবো। সুব্রত আর চোখে লক্ষ্য করল লক্ষ্মী দেবীর কথা শুনে শরদিন্দু বাবুর চোখের দৃষ্টি প্রখর হয়ে ওঠে। সুব্রত আর দাঁড়ালো না, বললে, তাহলে চলি উদয়বাবু। সেই দিনই রাত্রে, রাত তখন 12টা হবে, নিশুতি রাত। কিরিটির পূর্ব ব্যবস্থা মতো জগন্নাথবাবু হোটেলে চলে এসেছিলেন কিরিটির ঘরে। মানসী একা তার বাড়িতে। জগন্নাথবাবু বলেছিলেন, মেয়েটার কোনো বিপদ আপদ হবে না তো কিরিটিবাবু? আপনার নির্দেশ মতো বাড়িতে কেবলমাত্র সে আর তার মাসিমা রয়েছে, গোপীকেও ছুটি দিয়ে দিয়েছি। কিছু চিন্তা করবেন না জগন্নাথবাবু, আশেপাশে সাদা পোশাকে পুলিশ বাড়িটার উপর সতর্ক দৃষ্টি রেখে সর্বক্ষণ ঘোরাফেরা করছে। কিন্তু আপনি যে বলেছিলেন মেয়েটার উপর অ্যাটেম্পট হতে পারে, যাতে হত্যাকারী অ্যাটেম্পট নিতে পারে সেই জন্যই তো ওই ব্যবস্থা করেছি। আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না কিরিটিবাবু। আমি চাই 2 বছর আগে পুরীর হোটেলে শরবতের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে মানসীকে যে হত্যা করবার চেষ্টা করেছিল, মানসী বেঁচে আছে জেনে আবার সে মানসীকে হত্যা করবার একটা অ্যাটেম্পট নিক আজ রাত্রে। আর তাই আমি আজকের সব প্ল্যান ঠিক করেছি। সে আসুক, আসতে দিন তাকে। বাড়িটা অরক্ষিত আছে জানতে পারলে সে আজ আবার একটা অ্যাটেম্পট নিতে কোনো দ্বিধা করবে না। তা যেন বুঝলাম, কিন্তু ভয় নেই আপনার জগন্নাথবাবু। সেবারে মানসী অরক্ষিত ছিল, তার মনের মধ্যে কোনো সন্দেহ ছিল না বলে নিশ্চিন্তও ছিল। কিন্তু এবারে সে অরক্ষিত নয়। হত্যাকারীকে আমি হাতে নাতে ধরতে চাই, এবং সেইভাবে তাকে ধরতে না পারলে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণ করা যাবে না। হত্যাকারীকে কি আপনি শনাক্ত করতে পেরেছেন কিরিটিবাবু? কিন্তু কিরিটি জবাব দেবার সময় পেল না। ঘরের টেলিফোনটা ক্রিং ক্রিং শব্দে ঘরের স্তব্ধতা বিদীর্ণ করে বেজে উঠল। কিরিটি প্রস্তুতি ছিল, তাড়াতাড়ি এগিয়ে গিয়ে রিসিভারটা তুলে নিল। হ্যালো। অপর প্রান্ত থেকে সুব্রতর গলা শোনা গেল, কিরিটি, একজন ভদ্রমহিলা, মাথায় ঘোমটা, এইমাত্র বাড়ির মধ্যে প্রবেশ করলো। মানসী দরজা খুলে দিয়েছে। ঠিক আছে, তুমি এগো, আমি আসছি। কিরিটি ফোনে রিসিভারটা নামিয়ে রেখে বলল, আমার ফিরতে বেশি দেরি হবে না জগন্নাথবাবু, আপনি এখানেই থাকুন। বলে কিরিটি বের হয়ে গেল। দরজা খুলে সামনে এক ঘোমটা মাথায় ভদ্রমহিলাকে দেখে মানসী একটু যেন থতমত খেয়ে যায়। কিরিটি বলেছিল সুকুমার বা শরদিন্দু আসতে পারে, কিন্তু তারা তো নয়, এই যে এক ভদ্রমহিলা।
কে আপনি? কি চান? আগন্তুক মহিলা বললেন, আপনি কি মানসী দেবী? আমি আমি জানি আপনি মানসী দেবী। চলুন, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। কে আপনি? কোথা থেকে আসছেন? দেরি করবেন না, আমি পুলিশের কাছ থেকে আসছি। পুলিশ? হ্যাঁ, ঘরে চলুন। আপনার খুব বিপদ মানসী দেবী। কি ভেবে মানসী আর আপত্তি জানালো না, বললে, আসুন। দুজনে এগোয়। মানসী দরজাটা বন্ধ করতেও ভুলে যায় এবং মানসী লক্ষ্য করে না সে পিছন ফেরার সঙ্গে সঙ্গেই একটা ছায়ামূর্তি বাড়ির মধ্যে প্রবেশ করে। দুজনে ঘরের মধ্যে এসে ঢুকল। আগন্তুক ঘরের মধ্যে ঢুকেই হঠাৎ ক্ষিপ্র হাতে একটা সিল্কের রুমাল বের করে মানসীর গলায় পেঁচিয়ে দিল। মানসী প্রতিবাদ জানাবার বা চিৎকার করবারও সময় পান না। রুমালের শক্ত ফাঁস তার গলায় চেপে বসতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে আগন্তুক মহিলার মাথার উপর একটা কাপড় জড়ানো রুমাল দিয়ে তীব্র আঘাত হানে সুব্রত, অর্থাৎ ছায়ামূর্তি। আক্রমণকারী মাথা ঘুরে পড়ে যায়, তার হাতের ফাঁস শিথিল হয়ে যায়। মানসী তখন হাঁপাচ্ছে। পর মুহূর্তে কিরিটি ও থানা অফিসার এসে ঘরে ঢুকল। ভূপতিত নারী মূর্তির দিকে তাকিয়ে থানা অফিসার বললে, এ কি? এ কে ভদ্রমহিলা? উনি ভদ্রমহিলা নন বলেই মনে হচ্ছে, কিরিটি বললে। ভদ্রমহিলা নন? বিস্ময়ের সঙ্গে বললেন থানা অফিসার। তাই তো আমার মনে হয়। সুব্রত, মুখ থেকে ঘোমটাটা সরাও তো। সুব্রত নিচু হয়ে ভূপতিত স্ত্রী মূর্তির মুখ থেকে ঘোমটাটা সরাতেই অস্ফুট কণ্ঠে মানসী বলে ওঠে পরম বিস্ময়ে, কে? কে? সুকুমার? হ্যাঁ মানসী দেবী, সুকুমার বাবুই। গলা শুনে চিনতে পারেননি? না, আশ্চর্য, মানসী বললেন। আপনি গোড়া থেকেই উত্তেজিত ছিলেন মানসী দেবী। নচেৎ মেয়েলি গলায় কথা বললেও সুকুমারের কণ্ঠস্বরটাই হয়তো আপনার মনে সন্দেহ জাগাত। সুকুমার নারীর বেশে এসেছিল আপনার কাছে, যাতে সহজেই ওকে আপনি বাড়িতে ঢুকতে দেন। না কিরিটি বাবু, তাহলেও চট করে ওকে আমি সন্দেহ করতাম না। ও অদ্ভুত মেয়েলি গলা নকল করতে পারত। কতদিন মেয়েলি গলায় আমার সঙ্গে কথা বলে ও মজাও করেছে। ইতিমধ্যে ধীরে ধীরে সুকুমারের জ্ঞান ফিরে আসছিল। সেদিকে তাকিয়ে কিরিটি বললে, ওর জ্ঞান ফিরে আসছে মিস্টার দাস। সত্যি কিরিটি বাবু, আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি ও আজ আমাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করবার চেষ্টা করবে। 2 বছর আগে ওই সুকুমারী আপনার গ্লাসে বিষ মিশিয়ে দিয়েছিল। কি বলছেন? আমি যে... না, আপনার স্বামী শরদিন্দুবাবু নন। সেদিন হোটেলে স্নান করতে যাওয়ার আগে যাকে আপনি ঘর থেকে বের হয়ে যেতে দেখেছিলেন, তিনি শরদিন্দুবাবু নন, ওই সুকুমার। সবার অলক্ষ্যে উনি গ্লাসে বিষ মিশিয়ে চলে যাচ্ছিলেন। সুকুমার ওই সময় চোখ মেলে তাকালো। কিরিটি বললে, উঠুন সুকুমার বাবু, বাড়ির বাইরে আপনার জন্য পুলিশ ভ্যান অপেক্ষা করছে। সুকুমার ফ্যাল ফ্যাল করে তাকায় কিরিটির মুখের দিকে। আপনার বোঝা উচিত ছিল সুকুমার বাবু, কিরিটি বলতে লাগলো, যে আপনার প্রেমে সাড়া দেবার জন্য অত রাত্রে ফোন করেননি মানসী দেবী। মানসী দেবীকে দিয়ে ভুবনেশ্বর থেকে আপনাকে পুরীর হোটেলে ফোন করানো হয়েছিল। তাই যদি করতেন তাহলে কলকাতা থেকে আপনাকে যখন ফোন করেন তখনই তিনি তার বর্তমান ঠিকানাটা আপনাকে দিতেন। সুতরাং আপনার বোঝা উচিত ছিল যে তার ফোনের পশ্চাতে বিশেষ কোনো উদ্দেশ্য আছে। আমি কিন্তু ভাবিনি এত সহজে আপনি আমার ফাঁদে পা ফেলবেন। সুকুমারের দু চোখের বোবা দৃষ্টি তখন যেন অগ্নি দৃষ্টিতে পরিবর্তিত হয়েছে। মনে হচ্ছিল সে বুঝি তার চোখের দৃষ্টিতে কিরিটিকে ভস্ম করে দেবে। মিস্টার দাস, কিরিটি এবার স্থানীয় থানা অফিসারকে সম্বোধন করে বললে, সুকুমারকে মুক্ত রাখাটা বোধহয় যুক্তিযুক্ত হবে না। লোহার বালা এনেছেন? মিস্টার দাসের ইঙ্গিতে একজন কনস্টেবল এগিয়ে গিয়ে সুকুমারের হাতে লৌহ বলয় পরিয়ে দিল। ঘণ্টাখানেক বাদে ভুবনেশ্বরের হোটেলের ঘরে জগন্নাথবাবু, মানসী ও সুব্রতর সামনে কিরিটি তার কাহিনী সবিস্তারে বর্ণনা করছিল। সমস্ত ব্যাপারটার মধ্যে আদৌ কোনো জটিলতা ছিল না এবং সে কথাটা আমি প্রথমেই বুঝতে পারি। পুরীর হোটেলে লক্ষ্মী দেবী যে মানসী দেবী কথাটা বুঝতে পেরে।
বুঝতে আমার বিলম্ব হয় না যে 2 বছর আগে সমুদ্রের জলে ডুবে মানসী দেবীর মৃত্যু হয়নি। তিনি আজও বেঁচে আছেন এবং বর্তমানে এই ভুবনেশ্বরেই থাকেন। তারপর মানসী দেবীর মুখে যখন তার সব কাহিনী শুনলাম, বুঝলাম সেদিন তাকে হত্যা করবারই চেষ্টা করা হয়েছিল। কিন্তু তখনও সংশয় ছিল কিছুটা হত্যাকারীকে নিয়ে। এটা অবশ্যই বুঝেছিলাম তার স্বামী শরদিন্দু বা শরদিন্দু বাবুর ভাই মানসীর পূর্ব প্রণয়িনী সুকুমার বাবু দুজনের একজন দোষী। কিন্তু কে কে ওদের মধ্যে প্রকৃত দোষী সেটা বুঝতে সামান্য দেরি হয়েছিল আমার। কারণ এই হত্যা প্রচেষ্টার মূলে ছিল কোনো এক পুরুষের দীর্ঘদিনের লালিত এক ঘৃণা, যে ঘৃণা থেকে জন্ম নিয়েছিল আক্রোশ, এবং সেটা দুজনার পক্ষেই সম্ভবপর ছিল। মানসীকে শেষ পর্যন্ত পেল না সুকুমার। তার প্রণয় অপমানিত হলো। সেই অপমানই আক্রোশে পরিণত হতে পারে সুকুমারের পক্ষে। তেমনি শরদিন্দুবাবুর স্ত্রীর প্রতি সন্দেহ, এবং যে সন্দেহ থেকে ঘৃণার জন্ম হয়েছিল, সেই ঘৃণাও আক্রোশে পরিণত হওয়া স্বাভাবিক। কাজেই ওই দুজনের মধ্যেই একজন দোষী। কিন্তু কে কে দোষী? আমি শেষ মীমাংসার জন্য শরদিন্দুবাবু ও সুকুমার বাবু দুজনকেই জানালাম মানসীর বর্তমান ঠিকানাটা, এবং জানালাম মানসী আজও বেঁচে আছে। জানিয়েছিলাম এই কারণে যে সত্যিকারের যে দোষী সে এত বড় সুযোগটা হেলায় হারাবে না, সে ছুটে আসবেই। সুকুমার সংবাদটা পেয়ে দেরি করলেন না, ছুটে এলেন ভুবনেশ্বরে। আমার গণনা যে ভুল নয় সেটা প্রমাণ করবার জন্য। শরদিন্দুবাবুর কোনো তাড়াহুড়ো ছিল না বলেই ওই রাতেই তিনি এখানে ছুটে আসেননি। হয়তো কাল সকালে আসবেন বললেন। কিরিটিবাবু, জগন্নাথ বললেন, সুকুমার বাবুকে কি আপনি গোড়া থেকেই সন্দেহ করেছিলেন? মিথ্যা বলবো না, করেছিলাম। পুরীতে তিনি আমাকে দেখতে পেয়েও গা ঢাকা দেওয়ায় তার প্রতি আমার প্রথম সন্দেহ জাগে। আমার কাছে গোপনতার তো কোনো প্রয়োজন ছিল না, যদি আমি সেই সত্যি তিনি নির্দোষ হতেন। তার গিল্টি কনসাসই তাকে গোপনতার আশ্রয় নিতে বাধ্য করেছিল। তবে এটাও ঠিক, মানসী দেবী এসে যদি গত রাত্রে আমার সঙ্গে দেখা না করতেন, আমি এত তাড়াতাড়ি শেষ মীমাংসায় হয়তো পৌঁছাতে পারতাম না। ইতিমধ্যে রাত শেষ হয়ে গিয়েছিল। ভোরের আলো জানালা পথে হোটেলের ঘরে এসে প্রবেশ করে। কিরিটি বলল, শরদিন্দুবাবুকে কি হোটেলে একটা ফোন করে দেবো মানসী দেবী? না, মানসী বলল, শরদিন্দুবাবু তো নির্দোষ মা। জগন্নাথ বললেন, দোষী কি নির্দোষ আমি জানি না মেসমশাই। এইটুকু জানি, সেখানে আর আমার পক্ষে ফেরা সম্ভব নয়। কিন্তু মা, জানি মেসমশাই আপনি কি বলবেন, কিন্তু আমার ধারণা সুকুমার যা করেছিল শরদিন্দুর পক্ষেও সেটা অসম্ভব ছিল না। তার চোখেও যে আমি হত্যার সংকল্প দেখেছিলাম। সুব্রত বলল, আর একবার ভেবে দেখলে পারতেন মানসী দেবী। ভেবেছি, ভেবেই বলছি। কিন্তু মানসী তুমি... জগন্নাথ বাবুর কথাটা শেষ হলো না, তার আগেই মানসী হঠাৎ উঠে নিঃশব্দে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। পরের দিনের এক্সপ্রেসে কিরিটি আর সুব্রত কলকাতা যাওয়ার জন্য উঠে বসল। মানসী জগন্নাথ বাবুর গৃহে যায়নি। পুলিশ তার কোনো সন্ধান করতে পারেনি তখন পর্যন্ত। ট্রেন ছাড়বার পর সুব্রত বলল, মানসী কোথায় গেল বলো তো? কিরিটি মৃদু গলায় বলল, মানসী জানে সে কথা। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।